বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। পাকিস্তানের দীর্ঘ কারাবাস শেষে যুদ্ধবিধ্বস্ত দেশে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টার ফিরে আসা ছিল বড় প্রেরণা। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। ওমিক্রন রোধে টিকাদান জোরদার সহ নানা পদক্ষেপ। করোনা সংক্রমণ বাড়লেও লকডাউন নয়, বললেন পররাষ্ট্রমন্ত্রী। প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, জানালেন শিক্ষামন্ত্রী। টিকা ছাড়া স্কুলে যাওয়া বন্ধ। নির্বাচন কমিশন গঠনে আইনের দাবি কৃষক শ্রমিক জনতা লীগের। রাষ্ট্রপতির সংলাপে 17 জানুয়ারি বঙ্গভবনে যাবে আওয়ামী লীগ। এবং অডিট ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রতিস্থাপন শিল্প মন্ত্রণালয়। জবাবদিহিতা বাড়বে, বললেন শিল্পমন্ত্রী। স্বচ্ছতার পাশাপাশি মিলবে কাঙ্ক্ষিত সেবা, জানালেন প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ডলিবিন্দু মুনওয়ারা। 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 1972 সালের এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ফিরে আসেন নিজ মাটিতে। পাকিস্তানের 290 দিনের কারাবাস শেষে লন্ডন, দিল্লি হয়ে বাংলাদেশে পা রাখেন স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। যুদ্ধবিধ্বস্ত দেশে জাতির জনকের জীবিত ফিরে আসা ছিল একটি বড় প্রেরণা। আরো জানাচ্ছেন নাসরুদ্দিন। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানের সেই ভাষণেই স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। তবে চূড়ান্ত ঘোষণা দেন 26 মার্চের প্রথম প্রহরে। সর্বস্তরের জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। স্বাধীনতার ঘোষণায় টনক নড়ে পাকিস্তানি শাসক গোষ্ঠীর। তৎকালীন পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়ার নির্দেশে বঙ্গবন্ধুকে আটক করে রাখা হয় পশ্চিম পাকিস্তানের কারাগারে। বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই স্বাধীনতা অর্জনের পথে এগিয়ে যায় বাঙালির মুক্তি সংগ্রামী জনতা। পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে 9 মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হয় 1971 সালের 16 ডিসেম্বর। এরই মধ্যে বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে বিশ্বব্যাপী জনমত গড়ে ওঠে। 1972 সালের 8 জানুয়ারি পাকিস্তানি শাসক গোষ্ঠী বাধ্য হন বঙ্গবন্ধুকে মুক্তি দিতে। মুক্তির পর লন্ডন ও দিল্লি হয়ে 10 জানুয়ারি সদ্য স্বাধীন দেশে ফেরেন জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিব। ঢাকা বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত লাখো লাখো মানুষ বঙ্গবন্ধুকে সংবর্ধনা জানান। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওমিক্রন রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা সহ নানা উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। রবিবার 8 বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ভয় না পেয়ে দেশবাসীকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, শিশু ও বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। আরও জানাচ্ছেন তাজেলা নিঝুম। 8 বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্য খাতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, দেশে খাদ্য নিরাপত্তা ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। সেবার পরিধি বাড়াতে চলছে ডিজিটালাইজেশন। এখন ডিজিটাল পদ্ধতিতেই কিন্তু চিকিৎসা সেবা দেওয়া যাচ্ছে এবং একেবারে উপজেলা হাসপাতালগুলিতে ওয়েব ক্যামেরা আমরা দিয়ে দিই এবং বিশেষায়িত চিকিৎসকদের পরামর্শ যাতে নিতে পারে সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি। এটাকে আরো ডিজিটালাইজ করার পদক্ষেপ আমরা হাতে নিয়েছি। মানুষ যথেষ্ট চিকিৎসা নিজের ঘরের কাছে বসে পায়, সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। করোনা প্রতিরোধে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের সুরক্ষা নিশ্চিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাংলাদেশে আমরা কিন্তু ভ্যাকসিন বিনা পয়সায় দিচ্ছি এবং এর সাথে বহু, যেমন শুধু ভ্যাকসিন কেনাটাই না, ভ্যাকসিন দেবার জন্য যে সমস্ত পণ্য প্রয়োজন হয়, তাছাড়া যে লোকবল প্রয়োজন হয়, টেকনিশিয়ান প্রয়োজন হয় বা সেগুলি পরীক্ষা করার, এসব কিন্তু আমরা করে দিচ্ছি একেবারে বিনা পয়সায়। কারণ মানুষের সেবা করাটাই তো আমাদের বড় কাজ এবং যত টাকাই লাগুক আমাদের এই কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। সবাইকে অনুরোধ করব যে আপনারা ভয় না পেয়ে টিকাটা নিয়ে নেন। এই টিকাটা নিলে পরে
যেটা হয় অন্তত আপনার জীবনটা রক্ষা পাবে। চিকিৎসা সেবার পাশাপাশি পর্যাপ্ত গবেষণা করতে চিকিৎসকদের প্রতি আহ্বানও জানান সরকার প্রধান। 8টা বিভাগে 8টা মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে, আর বিশ্ববিদ্যালয়গুলিতে মূলত পোস্ট গ্রাজুয়েশন তারাই সেখানে যাবেন। চিকিৎসা সেবা দেওয়ার সাথে সাথে একটু গবেষণাটার দিকেও নজর দেবেন। শিশু ও বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশু এবং বয়োবৃদ্ধ যারা, তাদের চিকিৎসা সেবাটা যাতে বিনামূল্যে দেওয়া যেতে পারে। তানজিলা নিঝুম, মোহনা সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ ফের বাড়তে থাকলেও উদাসীন সাধারণ মানুষ। স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা থাকলেও নেই প্রশাসনের তদারকি। সচেতন মানুষেরা বলছেন, শুধু ঘোষণা দিলেই হবে না, সিদ্ধান্ত কার্যকরে মাঠ পর্যায়ে কঠোর নজরদারির প্রয়োজন। আর বিশেষজ্ঞরা বলছেন, নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে শুধু সরকারি পদক্ষেপ নয়, জনগণের সচেতনতা জরুরি। মাইনুল হোসেন পিন্টুর রিপোর্ট। করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন নিয়ে বেসামাল বিশ্বের বড় বড় দেশগুলো। প্রাণহানি তেমন না হলেও রেকর্ড ভাঙছে সংক্রমণের। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে নেওয়া হচ্ছে নানা সতর্কতা। সবশেষ মন্ত্রিসভার বৈঠকেও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়, যদিও এ নিয়ে উদাসীন সাধারণ মানুষ। অবশ্যই না, আমার এটা ভুল হয়েছে তো লাগাবো, গাড়িতে রাখছি, কিনে রাখছি। আমরা করোনা দরদ না, পুলিশ প্রশাসনের তো কই রাস্তা আছে কোন? এই যে এটা প্রাইভেট, এই যে লোক, এই ভদ্রলোক আসেনি, মাস্ক আসেনি। সচেতন মানুষরা বলছেন, সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি তা মাঠে কার্যকরেরও ব্যবস্থা করতে হবে। গভর্নমেন্ট থেকে প্রেসার দিতে হবে পাবলিককে। প্রতিটা মানুষেরই সচেতন হতে হবে আর মাস্ক পরতে হবে। যেটা নির্দেশনা দেওয়া আছে সেটা আমাদের ফলো করা উচিত। 500 টাকা করে জরিমানা করা উচিত, তাইলে সবাই মাস্ক পরবে। করোনা প্রতিরোধ জাতীয় কমিটির সদস্য ডাক্তার এম এ আজিজের মতে, অমিক্রনে মৃত্যু ঝুঁকি কম হলেও সংক্রমণ হার বেশি। তাই মানুষ সচেতন না হলে স্থবির হয়ে পড়তে পারে দৈনন্দিন কার্যক্রম। সরকার ইতিমধ্যে যে 15 দফা নির্দেশনা দিয়েছে, সেই সুনির্দিষ্ট নির্দেশনাগুলো জনগণের মানতে হবে এবং সরকারকেও তার আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সেইগুলো কার্যকর করতে হবে। এবং আমি মনে করি খুব বেশি করে জোর দিতে হবে ভ্যাকসিনেশন প্রোগ্রামের উপর, যেহেতু সরকারের এখন সাফিসিয়েন্ট ভ্যাকসিন আছে। শুধু সরকারের উপর দায় না চাপিয়ে নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। সরকারেরও দায় দায়িত্ব আছে, জনগণেরও দায় দায়িত্ব আছে। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, ঢাকা। করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্কে টিকা নিতে মানুষের ভিড় বেড়েছে। এদিকে করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন ঢাকায় অবস্থানরত কূটনীতিকরা। কার্যক্রমের উদ্বোধন করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপাতত লকডাউনের পরিকল্পনা নেই সরকারের। আর ভারতীয় হাইকমিশনার সীমান্ত খোলা থাকলেও বিশেষ প্রয়োজন ছাড়া ভারত ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন। রেজা খানের রিপোর্ট। করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের সংক্রমণের হার বাড়ছে। এ কারণে কেন্দ্রে টিকা নিতে আসা মানুষের ভিড় অনেকটাই বেড়েছে। ওমিক্রন যে ভয়াবহ রূপ ধারণ করছে, সে মানুষের মধ্যে ভয়টা আবার ঢুকে গেছে। ওমিক্রনের কারণে ভিড়টা অনেক বেড়ে গেছে। অবশ্যই বাড়তেছে। আমি গত মাসে 12 তারিখে দিয়ে গেছি প্রথম ডোজ, আর এখন আজকে হইছে সেকেন্ড ডোজ দিয়ে গেলাম। এদিকে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য বুস্টার ডোজ কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, সংক্রমণ বাড়লেও এই মুহূর্তে লকডাউনের মতো অবস্থা তৈরি হয়নি। এই নতুন ভ্যারিয়েন্ট আসছে, তাতে ফ্যাটালিটি খুব কম এবং এটা একটু অসুবিধা হয়, বাট ফ্যাটালিটি কম। সেই কারণে আমরা অর্থনীতিকে অসুবিধায় ফেলতে চাই না, সেই কারণে এখনো পর্যন্ত আমরা লকডাউন নিয়ে চিন্তা করছি। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী জরুরি প্রয়োজন ছাড়া ভারত ভ্রমণ নিরুৎসাহিত করেন। From our side we want to keep everything open. To all our friends also we would suggest only travel for essential purposes, medical or any other essential business that requires you to travel. এদিকে করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সচেতন থাকার পাশাপাশি টিকা নেয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। টিকা গ্রহণকারী ব্যক্তির সংখ্যা যত বেশি বাড়াতে পারবো, তত বেশি আমরা এই করোনা মোকাবেলায় এগিয়ে থাকবো। সবার সহযোগিতা পেলে করোনা মোকাবেলা সম্ভব হবে উল্লেখ করে ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।
এদিকে করোনা সংক্রমণ দ্রুত বেড়ে গেলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। রবিবার দুপুরে সাভারে আশুলিয়া এক অনুষ্ঠানে তিনি কথা জানান। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। আমরা পুরো অবস্থা পর্যালোচনা করে দেখব, কিন্তু এটাও বলছি যে একদিকে যেমন আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না, আরেকদিকে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অবশ্যই অগ্রাধিকার দিয়ে যদি প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই আমরা বন্ধ করব। করোনা টিকা দেওয়া না থাকলে 12 বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রমে না যাওয়ার লিখিত নির্দেশনা দিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে। এতে নিবন্ধিত ও অনিবন্ধিত 12 থেকে 18 বছর বয়সী সব শিক্ষার্থীর টিকা গ্রহণ নিশ্চিত করতে বলা হয়। নির্বাচন কমিশন গঠন বিষয়ে আগামী 17 জানুয়ারি বিকেল 4টায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রবিবার বঙ্গভবনের প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এদিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংলাপের অংশ নেয় বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিনিধি দল। বৈঠক শেষে তিনি বলেন, সার্চ কমিটি গঠন না করে আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। মতের মিল না থাকলেও রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে সব দলের প্রতি আহ্বান জানান তিনি। আমরা প্রস্তাব দিয়েছি যে আর সার্চ কমিটি গঠন না করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে আপনি নিজের উদ্যোগে নির্বাচন কমিশন গঠন করুন। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে নিয়ে যেন করেন। মতের মিল না হলেই মত ব্যক্ত করা হবে না, এটা তো গণতন্ত্র না। অডিট ব্যবস্থাপনায় ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অডিট ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রতিস্থাপন করেছে শিল্প মন্ত্রণালয়। দুপুরে কার্যক্রমের উদ্বোধন করে শিল্পমন্ত্রী নূর মজিদ মাহমুদ বলেন, এর মাধ্যমে আর্থিক খাতের জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি গতি বাড়বে। আর অডিটের ডিজিটালাইজেশনকে যুগোপযোগী উদ্যোগ বললেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। বলেন, অডিট নিষ্পত্তির বাইরেও দফতর সংস্থায় অনেক ধরনের গাফিলতি এবং অর্থ নয়ছয়ের দৃষ্টান্ত আছে, সেক্ষেত্রেও স্বচ্ছতা আনা জরুরি। নাসিরুদ্দিনের আরেকটি রিপোর্ট। 1972 সাল থেকে সরকারি অফিসে অডিট কার্যক্রম পরিচালিত হয় ম্যানুয়াল পদ্ধতিতে। প্রয়োজনীয় তথ্য উপাত্ত সঠিকভাবে সংরক্ষিত না হওয়ায় অধিকাংশ ক্ষেত্রে অডিট আপত্তিগুলো নিষ্পত্তি হয় না। 2021 সালের ডিসেম্বর পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ে অডিট আপত্তির সংখ্যা 4,869টি। এর মধ্যে সাধারণ ক্যাটাগরিতে 1,661টি, বাকিগুলো অগ্রিম, খসড়া এবং সংকলনভুক্ত। মোট অডিট আপত্তির বিপরীতে জড়িত টাকার পরিমাণ প্রায় 30,000 কোটি টাকা। কার্যক্রমে গতি আনতে অডিট ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি চালু করল শিল্প মন্ত্রণালয়। এতে মাঠ পর্যায়ে উত্থাপিত অডিট আপত্তির জবাব অনলাইনে দাখিল সহ নিষ্পত্তির সুযোগ মিলবে। ই নথি বা ই ডাকের মতো কোন পর্যায়ে আপত্তিটি পেন্ডিং রয়েছে তা ট্র্যাক করা যাবে এবং সকল পর্যায় থেকে এই ট্র্যাকিংয়ের ফলে অডিট আপত্তিসমূহ নিষ্পত্তিতে গতিশীলতা পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। অডিট ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে সুবিধা পাবে বাণিজ্যিক অডিট অধিদপ্তর, মন্ত্রণালয় এবং অডিটি অফিসসমূহ। আমাদের কাছে লোন সংক্রান্ত, মাপ সংক্রান্ত, সুদ মকুব সংক্রান্ত অনেক প্রস্তাব আসে, যেগুলো আমরা অডিটের দোহাই দিয়ে মাপ পেয়ে যাই। আর্থিক জবাবদিহিতা আরও সুদৃঢ় করার জন্য এই সফটওয়্যারটা অনেক বেশি উপযোগী। যারা এটা নিয়ে কাজ করবে তাদেরকে যদি একটা প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করেন, আমি মনে করি বাণিজ্যিক অডিটের যারা সুপার অডিটর বা অ্যাকাউন্টস অফিসার আছে তারা উপকৃত হবে। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, নতুন এই পদ্ধতি বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয়হীনতা কমাতে ভূমিকা রাখবে। কেউ কাউকে জিজ্ঞেস করে বলতে হবে না যে এটা পাইছে কে পায়নি, উত্তর দিয়েছে কি দেয়নি। এভরিথিং উইল বি ট্রান্সপারেন্ট ইন দ্য সিস্টেম। আর একটু এই সমস্ত কারণে একটা মিনিস্ট্রিরও অনেক সময় যে একটা সুপারভাইজারের রোল আছে, এই রোলের কিন্তু ইফেক্টিভিটিও এটাতে বাড়বে। অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার বলেন, ম্যানুয়াল থেকে ডিজিটাল হওয়ায় অডিট নিষ্পত্তিতে সময় কম লাগবে। সরকারি অফিসে স্বচ্ছতার পাশাপাশি জনগণও কাঙ্ক্ষিত সেবা পাবে। সরকারের ভিশন 2021 ডিজিটাল বাংলাদেশের রূপরেখা বাস্তবায়িত হয়েছে। সেক্ষেত্রে অধিকাংশ অফিসে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অনলাইনের কার্যক্রম সম্পন্ন হচ্ছে। আর্থিক খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা, গতিশীলতা বৃদ্ধি ব্যতীত জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রদান, যেমন
ব্যাহত হয়, তেমনি সরকারি নীতি আদর্শ বাস্তবায়ন দুর্বল হয়। এইসব দিকের বিবেচনায় শিল্প মন্ত্রণালয় অডিট ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রতিস্থাপনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অডিট আপত্তি নিষ্পত্তির বাইরে দপ্তর সংস্থার নানা গাফিলতি নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী। টাকা আত্মসাৎ করে এটা খাতায় আনিনি, বা আমার এখানে 10 লক্ষ টন সার ছিল, তার ভিতরে 3 লক্ষ টন নাই, কোথায় গেছে এটা তার কোনো এটা অডিট আপত্তি কীভাবে নিষ্পত্তি হবে এবং এই তথ্যগুলো আমি কীভাবে সংগ্রহ করব, কারণ আমাদের কর্মকর্তারা তো এইসব তথ্য দিচ্ছেন না। এবং এটা যুগে যুগে আমরা এগুলো টেনে নিয়ে আসছি। সরকারি অফিসগুলোর দিকে তাকালেই মানে সেখানে যেই ধরনের লুটপাট হচ্ছে এটা ভাষায় বর্ণনা করা যায় না। অডিটের বাইরে যে আমরা এই যে চুরি করতেছি, পুকুর চুরি করতেছি, সেটাই এই অডিট কিভাবে ধরবে, সেটাই আমার প্রশ্ন। এ সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম বন্ধ করা জরুরি, ধীরে ধীরে এগোতে হবে। অনেক দীর্ঘ সময় থেকেই দুর্নীতি চলে আসছে, এটাকে আমরা আস্তে আস্তে এটাকে কমিয়ে নিয়ে আসছি। একদিনে উচ্ছেদ করার মতো রোগ এটা না, করতে পারি অডিট ম্যানেজমেন্টকে আপডেট করতে পারি, আজকে ডিজিটালাইজ করতে পারি, সো উই ক্যান গেট ভেরি কুইক রেজাল্ট। অডিট ম্যানেজমেন্ট সফটওয়্যার পরিচালনার জন্য কর্মকর্তাদের দক্ষতা এবং প্রশিক্ষণ দেওয়ার তাগিদ দেন মন্ত্রী। এটাকে যেন আজকে তারা হ্যান্ডেল করতে পারে, তার উপযোগী আমাদেরকে কর্মী বাহিনী তৈরি করতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সহস্রাধিক বসত বাড়ি ভস্মীভূত হয়েছে। এছাড়া ক্যাম্পের লার্নিং সেন্টার, মেডিকেল সেন্টার সহ বেশ কিছু স্থাপনা পড়ে গেছে। এতে অন্তত 30,000 মানুষ গৃহহীন হয়ে পড়েছে। 16 নম্বর ক্যাম্পের বি ব্লক থেকে রবিবার বিকেল 5টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা। ফায়ার সার্ভিসের 8টি টিমের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে। রাজশাহীতে কয়েক বছরে পুকুর খনন বেড়েছে কয়েক গুণ। এতে 2 বছরে কৃষি জমি কমেছে প্রায় 20,000 হেক্টর। তথ্য গোপন করে 3 ফসলি কৃষি জমিকেও জলাশয় দেখিয়ে মাছ চাষের অনুমতি নিয়ে পুকুর খনন করছে একাধিক চক্র। আর এতে জড়িত জনপ্রতিনিধি সহ মধ্যস্বত্বভোগীরাও। কৃষি জমিতে পুকুর খনন করায় হুমকির মুখে খাদ্য নিরাপত্তা। রাজশাহী ব্যুরো থেকে মেহেদী হাসান শ্যামলের তথ্যে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে দিন দিনই বাড়ছে পুকুরের সংখ্যা, এতে কমছে ফসলি জমি। পুকুর খনন করে পাওয়া মাটি বিক্রি করা হচ্ছে ইট ভাটায়। সুনির্দিষ্ট কোনো আইন না থাকায় শুধুমাত্র স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুকুর খনন সাময়িক আটকানো গেলেও বন্ধ করা যাচ্ছে না। জেলার 9 উপজেলাতেই কৃষি জমি নষ্ট করে পুকুর খননে গড়ে উঠেছে একাধিক চক্র। অপরিকল্পিত পুকুর খননের কারণে জলাবদ্ধতায় প্রতি বছরই ফসলহানি হচ্ছে বলে দাবি করেছেন কৃষকরা। 3টা গ্রাম নষ্ট হয়ে যাচ্ছে এখানে পুকুর কাটলে, পুকুর বেশি হয়ে যাচ্ছে আর আবাদি ফসল কমে যাচ্ছে। পুকুর খননের মহোৎসবে কমছে কৃষি জমি, বাড়ছে বেকারত্ব, ভেঙে পড়ছে গ্রামীণ নিরাপত্তা বেষ্টনী। পুকুরের জন্য আলাদা আইন নাই, কিন্তু শ্রেণী ক্যারেক্টার চেঞ্জ করা যাবে না, কৃষি জমিকে নষ্ট করা যাবে না। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় মোট জমির পরিমাণ 2,42,931 হেক্টর। এর মধ্যে আবাদযোগ্য 1,81,351 হেক্টর। 8 বছরে নতুন পুকুর হয়েছে 5,000। এতে কৃষি জমি কমেছে 15,000 হেক্টর। আবাদি জমি আসলে আমাদের দিন দিন কমছে, এটা সত্যি কথা। আমাদের জনসংখ্যা বৃদ্ধি যে হারে বাড়ছে এবং এই জনসংখ্যা বৃদ্ধির কারণে কিংবা দেশের অবকাঠামোগত উন্নয়নের কারণে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কলকারখানা, রাস্তাঘাট তৈরি হচ্ছে। জমির শ্রেণী পরিবর্তন আইন 2013 কঠোর বাস্তবায়নের মাধ্যমে কৃষি জমি নষ্ট করে পুকুর খনন বন্ধের দাবি জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বাংলাদেশের যে কৃষি যে আইনটা আছে সেই আইনটাকে ফলো করতে হবে এবং কোনো মতেই যত্রতত্র পুষ্করণী করা যাবে না। বরঞ্চ আমরা যেটা করতে পারি, আমাদের পুরনো যে পুষ্করণীগুলো আছে বা হজা মজা যে খালগুলো আছে সেগুলোকে আমরা পুনর্জীবিত করতে পারি। এক সমীক্ষায় দেখা গেছে রাজশাহী জেলায় 2017 সালে পুকুরের পরিমাণ ছিল 7,294 হেক্টর। এর মধ্যে বাণিজ্যিক মাছের খামার ছিল 3,462 হেক্টর। 2021 সালে বেড়ে 13,150 একর জমিতে বাণিজ্যিক মাছের খামার হয়েছে 43,196টি। জেসমিন আলম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। এবার প্রবাসের খবর।
মোহনা টেলিভিশন সৌদি আরব দর্শক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও রিয়াদ বাংলাদেশ থিয়েটারের কার্যকরী সদস্য শেখ জামালের মায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের দোয়া ও স্মরণ সভায় উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উপদেষ্টা এরশাদ আলী, সভাপতি মশি সিরাজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র সহ সভাপতি হাফিজুল ইসলাম পলাশ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, আব্বাস উদ্দিন, দেলোয়ার হোসেন ও মাসুদ বিল্লাহ। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। পাকিস্তানের দীর্ঘ কারাবাস শেষে যুদ্ধ বিধ্বস্ত দেশে স্বাধীনতার স্বপ্ন দ্রষ্টার ফিরে আসা ছিল বড় প্রেরণা। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। ওমিক্রন রোধে টিকাদান জোরদার সহ নানা পদক্ষেপ। করোনা সংক্রমণ বাড়লেও লকডাউন নয়, বললেন পররাষ্ট্রমন্ত্রী। প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, জানালেন শিক্ষামন্ত্রী। টিকা ছাড়া স্কুলে যাওয়া বন্ধ। নির্বাচন কমিশন গঠনে আইনের দাবি কৃষক শ্রমিক জনতা লীগের। রাষ্ট্রপতি সংলাপে 17 জানুয়ারি বঙ্গভবনে যাবে আওয়ামী লীগ। এবং অডিট ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রতিস্থাপন শিল্প মন্ত্রণালয়ে। জবাবদিহিতা বাড়বে, বললেন শিল্পমন্ত্রী। স্বচ্ছতার পাশাপাশি মিলবে কাঙ্ক্ষিত সেবা, জানালেন প্রতিমন্ত্রী। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।